আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি পারভিন মিতু। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড বাস্তবায়ন করবে বাংলাদেশ। আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সাথে বৈঠকের পর এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া সফরের প্রথম দিনে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও বৈঠক করেন পল কাপুর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করতে সকাল 9টার কিছু পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। নতুন সরকার গঠনের পর আমেরিকার উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম বাংলাদেশ সফর। বৈঠকের পর গণমাধ্যমে কোনো ব্রিফিং না করলেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ভালো হয়েছে মন্তব্য করে বেরিয়ে যান মার্কিন এই শীর্ষ কর্মকর্তা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর। পরে বাণিজ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকে জ্বালানি সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছি এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো তাকে বলছি। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে পল কাপুরের সাথে। আলোচনায় ছিল মধ্যপ্রাচ্য ইস্যুও। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না, এটা আপনারা জেনে রাখবেন। কারো কোনো জোটে আমরা নেই। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমেরিকার সাথে চুক্তি দীর্ঘ সময় নিয়ে দুইটি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে হয়েছে। বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। এই বাণিজ্য চুক্তি সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক নয় বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। শাকিলা করিম, RTV, ঢাকা। স্বাস্থ্য খাতে দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। সকালে ঢাকা মেডিকেল আকস্মিক পরিদর্শন শেষে এই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ ও দুর্নীতি রোধে যে কোনো ভূমি অফিসে এমন আকস্মিক পরিদর্শন চলবে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু সকাল 9টাতেও অফিস তালাবদ্ধ পেয়ে বারান্দাতে বসে থাকেন তিনি। এরপর প্রায় 30 মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় কর্মকর্তা কর্মচারীদের অফিসে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। 9টার সময় অফিস খোলার কথা, 9:45টার সময় কর্মকর্তা দুইজন এসছেন, একজন এসছেন 9:10টা আর একজন 10টার পরে এসছেন ইন্সপেকশন শুরু করে। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট সেটা আমরা অব্যাহত রাখবো। জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। এদিকে একই দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া ও ট্রলি ব্যবসা সহ সব অপরাধ নির্মূল করা হবে। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলি, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করব। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমাদের আরও অনেক বেশি অ্যাকোমোডেশনের দরকার, আরও অনেক বেশি ডাক্তারের দরকার, যে জিনিসটা আমাদের অপ্রতুলতা আছে। দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ হাসপাতালের অপারেশন থিয়েটারের মান ও সংখ্যা বৃদ্ধি এবং ঔষধ সরবরাহ বাড়ানোর ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সর্দার রাজীব, RTV, ঢাকা। পুনর্বণ্টন করা হলো সরকারের 8 প্রতিমন্ত্রী ও 2 উপদেষ্টার দপ্তর।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয়, জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভিকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, 1 বছরের মধ্যে সারা দেশে 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। আর পহেলা বৈশাখের আগে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বুধবার সকাল 9টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আর কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার। মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। প্রতি বছর 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান পরিবেশ মন্ত্রী। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এদিকে পহেলা বৈশাখের মধ্যেই প্রথমবারের মতো কৃষক কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। কৃষিমন্ত্রী জানান, অতি দরিদ্র কৃষকরা পাবে বিশেষ কিছু সুবিধা। 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন। ওইভাবে উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। মন্ত্রী বলেন, সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িতরাই এই প্রকল্পের আওতায় কৃষক হিসেবে বিবেচিত হবেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এজন্য চাঁদাবাজ ও দাগি আসামিদের তালিকা করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, ফ্যাসিবাদের কারণে বিতর্কিত পুলিশ বাহিনী নিজেদের হারানো গৌরব ফিরে পেতে বদ্ধপরিকর। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। মন্ত্রী জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। পুলিশের মধ্যে চেইন অব কমান্ড বজায় রাখতে বাহিনীর প্রতিটি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগি আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ওসমান হাদি হত্যা মামলা সিআইডিতে তদন্তে থাকায় এ বিষয় নিয়ে কথা বলতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। জাহিদ রহমান, RTV, ঢাকা। তারপর আমরা ব্যবস্থা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১ বছর আগে শ্রীঘর গ্রামের আরুষ মিয়ার কাছ থেকে নূরধন মিয়ার ছেলে শাহজাহান ১ লাখ টাকা ধার নেয়। এ নিয়ে গতকাল আরুষ মিয়া ও নূরধন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইরাক ও কুয়েতে নতুন করে ২৩০টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই যুদ্ধের মধ্যেই দেশটির রেভলিউশনারি গার্ড IRGCর ১০ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে কাতার। এদিকে তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। চলমান সংঘাতে ইরান ও লেবাননে নিহত হয়েছে ৮ শতাধিক মানুষ। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মরণ কামড় দিতে শুরু করেছে তেহরান। এর মাঝেই দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ডের চাপে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এর মধ্যেই গোপনীয় তথ্য চুরি ও তা পাচারের অভিযোগে ইরানের রেভলিউশনারি গার্ডের ১০ গুপ্তচরকে গ্রেফতার করেছে কাতার। ইসরায়েলে হামলার পর ১২ হিজবুল্লাহ সদস্যকেও আটক করেছে লেবাননের সেনাবাহিনী। এদিকে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এমন পরিস্থিতিতেও দক্ষিণ লেবানন সীমান্তে জোরপূর্বক বাস্তুচ্যুতির নতুন আদেশ জারি করেছে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর স্টেশনেও হামলার খবর পাওয়া গেছে। এসব হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ইরানে অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ ১৭টি রণতরী ধ্বংসের দাবিও করেছেন মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। যুদ্ধের সময় যত গড়াচ্ছে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা কমছে বলেও দাবি করেন তিনি। তবে তেহরান দাবি করছে তাদের রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার আবারও প্রতিবাদ জানিয়েছে রাশিয়া ও চায়না। বুধবার পৃথক বিবৃতিতে অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান চায়নার শীর্ষ কূটনৈতিক ওয়াং উ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে ইরানের যেই পারমাণবিক সক্ষমতা নিয়ে এই যুদ্ধের সূত্রপাত তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামিউল শিহাব, RTV। এদিকে ইরানের পাশাপাশি সংঘাত চলছে লেবাননেও। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে, আহত হচ্ছে আরও ৩ শতাধিক। সীমান্তে আবারও রিজার্ভ ডিভিশন মোতায়েন করতে যাচ্ছে ইসরায়েল। নির্দেশ দিয়েছে গ্রাম ও শহর মিলে ১৬টি অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার। এতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ৫৮,০০০-এরও বেশি বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাজধানী বৈরুত দক্ষিণ লেবাননে বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় বুধবারও হতাহত হয়েছে বেশ কয়েকজন। বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে লেবানিজ সরকার। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে ১/২ শতাধিক নিহত এবং আহত হয়েছে আরও ৩ শতাধিক।
হামলার পাশাপাশি 16টি অঞ্চলের গ্রাম ও শহর থেকে বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে মাজদাল, সেলেম, হুলা ও চাকরা এলাকা। ইসরায়েলি বিমান হামলার কারণে লেবাননের 65,000-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইদ। লেবাননের ক্রমাগত বিমান হামলার পাশাপাশি দেশটির দক্ষিণ সীমান্তে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। গত মে মাসে যুদ্ধবিরতির পর সীমান্তের পশ্চিম এলাকা থেকে প্রত্যাহার করা রিজার্ভ ডিভিশন আবারও মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠনের লক্ষ্যে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী জায়গা দখলের অভিযান শুরু করেছে আইডিএফ। অন্যদিকে চলমান সংঘাতের কারণে লেবাননের সাথে সব ধরনের সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সিরিয়া। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট হামলা অব্যাহত রেখেছে। বুধবার উত্তর ইসরায়েলের মেটুলা এলাকায় এই হামলার দাবি জানায় তারা। ইসরায়েলি সেনাবাহিনীও লেবানন থেকে আসা বেশ কিছু রকেট শনাক্ত করে প্রতিহত করার দাবি করেছে। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান শুরুর পর 1 মার্চ ইসরায়েলের রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপরই নতুন করে সংঘাত শুরু হয় দুপক্ষের মধ্যে। চলমান সংঘাতের মাঝেই হিজবুল্লাহ সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আব্দুল মালেক, RTV। দ্রুত বিজয়ের আশায় ইরানে সামরিক অভিযান শুরু করলেও প্রত্যাশিত ফল মিলছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ও টানা বোমা হামলার পরেও আলোচনায় ফিরতে রাজি নয় তেহরান। ফলে যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে ওয়াশিংটনের বার্তায় দেখা দিয়েছে স্পষ্ট অস্পষ্টতা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। নিজেকে অপ্রত্যাশিত সিদ্ধান্তের নেতা হিসেবে তুলে ধরতে পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে নিজের অবস্থান বারবার বদলানোই স্পষ্ট করে দিচ্ছে দ্রুত বিজয়ের যে লক্ষ্য ট্রাম্প সামনে এনেছিলেন তা এখনো অধরাই রয়ে গেছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরেও তেহরান তাৎক্ষণিক আলোচনায় ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বরং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ছাড়াও বেসামরিক এলাকায় হামলা জোরদার এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আঘাতের হুমকি দিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতার বার্তা দিচ্ছে ইরান। ইরানের বার্তা স্পষ্ট, যুদ্ধবিরতির আগে তারা প্রতিরোধের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে চায়, আর সেখানে চ্যালেঞ্জে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প কখনো বলছেন কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে যুদ্ধ, আবার কখনো 5 সপ্তাহ বা এরও বেশি সময়ের কথা বলছেন। একদিকে ইরানি জনগণের স্বাধীনতার কথা বলছেন, অন্যদিকে বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গেই শর্ত সাপেক্ষে সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ানো রাজনৈতিক ঝুঁকি নিতে অনাগ্রহী ট্রাম্প। অতীতেও এমনটা দেখা গেছে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া মানে আরও মার্কিন সেনা হতাহত, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ঝুঁকি। এটি এমন এক লড়াই যার পক্ষে মার্কিন জনমত শক্ত নয়। বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতায় দুর্বল হলেও কেবল আকাশ হামলায় ইরানের প্রতিষ্ঠিত শাসন কাঠামো ভেঙে ফেলা সহজ নয়। তবুও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানে নেতৃত্ব পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রপন্থী নতুন কাঠামো প্রতিষ্ঠার সম্ভাবনার কথা। কিন্তু আপাতত তেহরান আলোচনায় ফিরছে না। প্রতিরোধ ক্ষমতা না দেখালে ভবিষ্যতে নতুন অজুহাতে আবারও হামলা হতে পারে বলেই আশঙ্কা ইরানের। ট্রাম্পের দ্রুত বিজয়ের প্রত্যাশা যত ক্ষীণ হচ্ছে ততই বেড়ে চলেছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ট্রাম্প চলমান এই সংঘাতকে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে সফল হবেন, নাকি অঞ্চল জুড়ে শুরু হবে দীর্ঘ অস্থিরতার নতুন এক অধ্যায়? সে প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইমতিয়াজ আহমেদ, RTV। লালমনিরহাটে রেলওয়ের জমির রাজস্ব আদায়ের নামে চলছে তুগলকি কারবার। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অফিসে বসেই লাইসেন্স বাণিজ্য করছেন বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা। RTVর অনুসন্ধানেও বেরিয়ে এসেছে এমন একাধিক অনিয়ম ও দুর্নীতি চিত্র। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমদ নয়নের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। লালমনিরহাট রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগের আওতায় রংপুর বিভাগের 84 স্টেশন এলাকা দীর্ঘদিন ধরে, যেখানে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। বিধি অনুযায়ী রাজস্ব আদায়ের ক্ষেত্রে অফিসে নগদ অর্থ লেনদেন করা অবৈধ হলেও মানা হচ্ছে না এ নিয়ম। অফিসে বসেই লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মঞ্জুর হোসেন লাইসেন্স দেওয়া এবং রাজস্ব আদায়ের কথা বলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ একাধিক ভুক্তভোগীর। এখানে
আমাকে বলছে যে 8 বছরের একটা লাইসেন্স, ভ্যাট সহ 20,000 টাকা লাগবে। আমি দিছি, আমার একটা কাগজ দিছে, রিসিভ কপি দেয়নি। সন্দেহ হলো যে আমরা টাকাটাকে অজায়গায় দিলাম না। পরবর্তীতে যখন লাইসেন্স নিতে ওনার কাছে গেছি, মানে সর্বশেষ এটা ফাইনাল হওয়ার পর, এই যে এই কাগজটা লাইসেন্সটা ফাইনাল হওয়ার পর গেছি যখন, তখন আমি অডিও অন করে গেছি। সেখানে যে আমি 1,25,000 টাকা দিছি সেই কথা সেখানে উল্লেখ আছে। স্যার, আমি 1,25,000 টাকা দিলাম, আমার রিসিভ নাই কেন? সম্প্রতি একাধিক কথোপকথনের রেকর্ড থেকে বেরিয়ে এসেছে থলের বেড়াল। রাজস্ব নেওয়ার কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নেন অভিযুক্ত কর্মকর্তা। আলাদা সরকারি চালানে অফিসের কর্মচারীদের দিয়ে ব্যাংকে টাকা জমা করান। এদিকে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার রসিদ চাইলে রসিদ না দিয়ে হাতে ধরিয়ে দেন ভুয়া লাইসেন্স। এটা বুঝে আপনি কি করবেন? এটা তো হিসাব এরকম না, এই অর্থ বছর অনুযায়ী হয়। টাকা জমা দিচ্ছি তো আমরা আলাদা স্যার, আমি 2 মাসের পরে আবার হচ্ছে আপনাকে অগ্রিম 1 বছরের টাকা দিতে হবে, অগ্রিম দিতে হবে। সরকারি নানা বিধিকে ঢাল বানিয়ে সাধারণ মানুষের হয়রানি ও অর্থ লুটে নিচ্ছে অভিযুক্ত কর্মকর্তা। এতে সহযোগী হিসেবে কাজ করছেন তার অফিস সহকারী। জিজ্ঞাসাবাদ করা হলে অস্বীকার করেন আনিত অভিযোগগুলো। এটা মিথ্যা প্রমাণ আছে আপনাদের কাছে? না, এরকম কোনো আপনাদের কাছে নাই? না, আমি নিই। রিসিভ ছাড়া কি? আমি তো এটা তো স্যার জানেন, স্যারের সঙ্গে কথা বলেন। কোনো দুর্নীতির অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আরটিভিকে কথা বলার পরামর্শ দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি নিজেই। আমার অফিস সহকারী যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকে সে বিষয়ে আপনারা লিখিত অভিযোগ দিলে সেই বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেন, ঠিক আছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। একই সঙ্গে অনিয়ম হলে খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলওয়ের শীর্ষ 2 কর্মকর্তা। নগদ টাকা নেওয়ার সুযোগ নাই, যদি কেউ নেয় সেটা অন্যায় করছে। আপনারা যে অভিযোগ করছেন সেটা আমি খতিয়ে দেখব। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তা গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই প্রসঙ্গে রিটকারী সংগঠনের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে বরং ব্যবসায়ীদের সুযোগ করে দিতে এই অবৈধ সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ অধিদপ্তর, যা পরিবেশ আইনের পরিপন্থী। এর মাধ্যমে যেটা হবে সেটা হলো যে কোনো অভিযোগ আসলে পরে সেই মিডিয়ায় যখন খবর হবে যে তার বিরুদ্ধে 2 লাখ টাকা জরিমানা করছে, এটা পাবলিকলি আসবে। পাবলিকলি আসার পরে অন্য প্রতিষ্ঠানগুলো সতর্ক হবে, প্লাস তারও একটু বোধোদয় হবে যে আমি যদি আবার করি আবার তো আমাকে শাস্তি হতে হবে। জনগণ জেনে গেলে তখন একটা তার জন্য মান সম্মানের ব্যাপার হয়। এই কারণেই এই আদেশটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই আদেশটা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া উন্নয়ন সংস্থা IMS বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাপক মিডিয়া সহায়তা কর্মসূচি চালু করেছে। 2 বছরের এই প্রজেক্টে মিডিয়া সংস্কার, সাংবাদিক নিরাপত্তা ও উদীয়মান স্বাধীন গণমাধ্যমকে শক্তিশালী করা হবে। ব্র্যাক সেন্টারে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক, কূটনীতিক ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। ডেনিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত এই কর্মসূচিতে MRDI, ব্লাস্ট, ভয়েস ও ডিজিটালি রাইট অংশীদার। 7টি নিরাপত্তা ব্যবস্থা চালু এবং বাংলাদেশ সাংবাদিক সুরক্ষা তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে। IMS সাংবাদিকতা ও মিডিয়ার কার্যকারিতা বৃদ্ধিতে উদীয়মান গণমাধ্যমকে সমর্থন দেবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে UNFPA বাংলাদেশ শাহাবুদ্দিন পার্কে ওপেন মাইক আয়োজন করেছে। এতে সাধারণ মানুষ নারী ও কন্যা শিশুর অধিকার, ন্যায় বিচার ও ক্ষমতায়নের পক্ষে মত প্রকাশ করেছে। UNFPA প্রতিনিধি ক্যাথরিন ব্রেন কামকাং বলেন, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নীতিমালা শক্তিশালী হয়। বাল্যবিবাহ, সহিংসতা এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। শিক্ষার্থী ফারহানা সাদিকা বলেন, তরুণরা নিরাপদ প্ল্যাটফর্ম পেলে এগিয়ে যেতে সাহস পায়। UNFPA সরকারের ও স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে নারী ও কন্যা শিশুর জন্য সহিংসতা মুক্ত এবং সমতাপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার 54তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক ও শরিয়া বোর্ড সদস্য AMM মাইন উদ্দিন মোনেম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন, CFO প্রবীর চন্দ্র দাস, শরিয়া বোর্ড সচিব GM হেলাল উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে হলরুমে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইমদার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রমজানের গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
আগামী 5 বছরে 20,000 কিলোমিটারের চেয়েও বেশি খাল খনন করবে বর্তমান সরকার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কাজ শুরু হবে। দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত এর সভায় জানানো হয় ঈদের আগেই শুরু হবে এই কর্মসূচি। সরকারের নেওয়া প্রথম 180 দিনে 1000 কিলোমিটার খাল খনন করার কথা জানায় তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।